নমস্কার। বিবিধ কারণবশত অনেক দিনের পর আমরা আবার ভারত কথার গ্রন্থিমোচনের নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করছিলাম মহামতি যাজ্ঞবল্ক্যকে নিয়ে। বলা হয় ব্যাসদেবের প্রজ্ঞান এবং হৃদয় এই দুয়েরই যথার্থ উত্তরাধিকারী হচ্ছেন যাজ্ঞবল্ক্য। অর্থাৎ যাজ্ঞবল্ক্যের মধ্যে আমরা ব্যাসের হৃদয়বত্তা এবং তার প্রজ্ঞান এই দুইয়েরই এক অদ্ভুত মিশ্রণ দেখতে পাই। এবং এও বলা হয় যাজ্ঞবল্ক্যের অনেক পরবর্তী সময়ে শঙ্করাচার্য সেই ধারারই যথার্থ উত্তরসূরি। ব্যাসদেব, যাজ্ঞবল্ক্য, শঙ্করাচার্য এই তিনের মধ্যে আমরা বেশ কিছু মিল দেখতে পাই। এই মিলটা যেমন তাদের হৃদয়বত্তার, তাদের জ্ঞান প্রজ্ঞানের, তাদের সাধনার, তাদের দৃষ্টিভঙ্গির, তাদের অনন্যতার, এবং সেখানে আমরা নতুন যুক্তি ভাবনার, তর্ক ভাবনারও একটা বিষয় দেখি। এবং প্রত্যেকের মধ্যে তারা সংসারী না হয়েও তারা বিরাট এই সংসারের জন্য তারা ভেবেছেন। ব্যাসদেব সন্ন্যাসী, কিন্তু সংসার থেকে তিনি মুখ ফিরিয়ে নেননি, সংসারের যন্ত্রণা থেকে তিনি মুখ ফিরিয়ে নেননি। যাজ্ঞবল্ক্যও নন, শঙ্করাচার্যও নন। আর এই তিনজনই একটা অন্য জায়গায় তাদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। এই মিলটা কোথায় সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে আসব। যাজ্ঞবল্ক্যের পরিচয় আমরা পেয়েছি তার যজুর্বেদ সংহিতা, শুক্ল যজুর্বেদ সংহিতার মধ্যে দিয়ে। শুক্ল যজুর্বেদ এই সংহিতার পরবর্তী অংশটি হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ নিয়ে আমাদের একটু কথা বলতে হবে, যদিও আমরা আমাদের বিভিন্ন আলোচনায় এই ব্রাহ্মণ নিয়ে অনেক কথা বলেছি। ব্রাহ্মণ শব্দের ব্যুৎপত্তি হচ্ছে ক্লীবলিঙ্গ ব্রহ্ম শব্দ থেকে। এই ব্রহ্ম শব্দের ব্যুৎপত্তিও হচ্ছে বৃহতের চেতনা বা শক্তি, তার প্রকাশ হচ্ছে মন্ত্রে। মন্ত্র এবং মন্ত্র শক্তি দুই হচ্ছে ব্রহ্ম। বেদের সংহিতা ভাগ হচ্ছে ব্রহ্মের আধার। ব্রহ্মকে আশ্রয় করে যে বিদ্যা, যে চর্চা ও প্রয়োগ বিজ্ঞান, সেটাই হচ্ছে ব্রাহ্মণ। এই শব্দটিও কিন্তু ক্লীবলিঙ্গ। ব্রাহ্মণ বলতে শ্রেণীগতভাবে আমরা যে সমস্ত মানুষজনকে বুঝি, তাদের মধ্যেও দেখবেন যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা ইত্যাদি কর্ম তার মধ্যে এবং একটা সামাজিক অনুশাসন রক্ষা করারও একটা কর্মভাবনা আমরা তাদের মধ্যে দেখি। যাস্ক ব্রহ্ম বলতে কর্মও বুঝিয়েছেন, এবং এই কর্মকেই আমরা পরবর্তী সময়ে পাই সাধনা। এই অর্থে যে যজ্ঞ ক্রিয়া, বেদের যে কর্ম ভাবনা, যাকে যজ্ঞ ভাবনাও বলা হয়, যজ্ঞ ক্রিয়াও বলা হয়, সেটি পরবর্তী সময়ে সেটিকেই বলা হয়েছে সাধনা। মন্ত্রের মধ্যে রয়েছে মন্ত্রের শক্তি, মন্ত্র শক্তি, মন্ত্র সাধনা এবং মন্ত্র চেতনা। অর্থাৎ মন্ত্রের মধ্যে আছে মন্ত্র শক্তি। এই শক্তিকে লাভ করতে প্রয়োজন মন্ত্রের সাধনা। এই মন্ত্র শক্তিকে সাধনার মাধ্যমে স্ফুরিত করে মানুষ লাভ করে মন্ত্র চেতনা। এই মন্ত্র চেতনা কি? এই মন্ত্র চেতনাই হচ্ছে আমাদের আধুনিক ভাষার চৈতন্য, কনসাসনেস। তাকে বলা হয় মন্ত্র চেতনা। অতএব মন্ত্র চেতনা, মন্ত্র শক্তি এবং মন্ত্র সাধনা, এই তিন নিয়েই আমরা পাই
বেদ, সমগ্র বেদ এই তিনটি নিয়ে কিন্তু নির্মিত। চেতনা ও শক্তির পরিচয় আমরা পাই বেদের সংহিতার মধ্যে, আর সাধনার বিবৃতি রয়েছে তার ব্রাহ্মণ ভাগের মধ্যে। এই সাধারণ সাধনাই হচ্ছে যে আমরা আগে বললাম আমাদের এই যজ্ঞ কর্ম, এবং এই যজ্ঞ কর্মের উদ্দেশ্য সুতরাং সেই মন্ত্রশক্তি বা ব্রহ্ম বা বৃহৎকে লাভ করা, যাকে বলা হচ্ছে মন্ত্র চেতনা। ঋক্সংহিতা এই মন্ত্র চেতনাকে নানাভাবে বিশেষিত করা হয়েছে। স্ব, কোথাও বলা হচ্ছে জ্যোতি, কোথাও বলা হচ্ছে পরমং বা পরমং বোম, কোথাও বলা হচ্ছে পরমং পদম। উরুর লোক, কখনো বা অনিবাধ, কখনো তাকে বলা হয়েছে অভয়ম, অশোকম, অমৃতম ইত্যাদি নানা বা মহাতম, এই নানা নামে তাকে বিশেষিত করা হয়েছে। বাইরের থেকে যদি আমরা দেখি এই যজ্ঞটা আসলে একটা ক্রিয়া, কিন্তু ক্রিয়া আসলে কি? ক্রিয়া বস্তুত হচ্ছে ভাবের প্রকাশ। একজন শিল্পীর মধ্যে যে ভাব জাগরিত হয় সেটা ক্রিয়ার মধ্যে দিয়ে, তার কর্মের মধ্যে দিয়ে তার রূপ প্রকাশ পায়। এই তো যজ্ঞ হচ্ছে তাই। সে কারণে যজ্ঞ যেমন দ্রব্য বা বাইরের উপকরণ দিয়ে করা যায়, সেরকম জ্ঞান বা অন্তরের ভাব দিয়েও যজ্ঞ ক্রিয়া সম্পন্ন করা যায়। ব্রাহ্মণে এর সুস্পষ্ট সূচনা রয়েছে। ক্রিয়ার বিধান সেখানে দেওয়া হয়েছে এই জন্যে একটা রহস্য ভাবনার মধ্যে দিয়ে, এবং সেই রহস্য ভাবনার মধ্যে দিয়েই যজ্ঞ ক্রিয়ার ফল সে লাভ করতে পারে। আর এই যজ্ঞ ফলই হচ্ছে বেদ। বেদ অর্থে এখানে জ্ঞান, অর্থাৎ জ্ঞান এবং ক্রিয়া দুইয়ের মননের মধ্যে দিয়েই সেই চেতনা বা ফলকে লাভ করা যায়। অর্থাৎ বেদের ব্রাহ্মণ ভাগ কর্ম এবং জ্ঞানের সমন্বয়ের উপর প্রতিষ্ঠিত। ক্রিয়ার রহস্য যেরকম জানতে হবে, সেরকম তার জ্ঞান বা উপনিষদও জানতে হবে। রহস্য হচ্ছে তার প্রয়োগ বিজ্ঞান, আর উপনিষদটা হচ্ছে তত্ত্ববিদ্যা। এই দুটো নিয়েই হচ্ছে সমগ্র ব্রাহ্মণ অংশ। তার মধ্যে রহস্যবিদ্যা এবং তত্ত্ববিদ্যা এই দুই রয়েছে ব্রাহ্মণের মধ্যে। তার অর্থাৎ কর্মে এবং জ্ঞানে কোনো বিরোধ নেই। ব্রাহ্মণে যেরকম প্রয়োগের মীমাংসা আছে, প্রয়োগ করতে গেলে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা ওঠে তার যেমন মীমাংসা আছে, সেরকম জ্ঞানের ক্ষেত্রেও বা তত্ত্বের ক্ষেত্রেও নানান প্রশ্ন জিজ্ঞাসা ওঠে, তারও মীমাংসা আছে। তারই রূপ আমরা পরবর্তী সময়ে পাই, পরবর্তী যুগে পাই কর্মের মীমাংসা, যাজ্ঞিক মীমাংসা বা পূর্ব মীমাংসা, এবং জ্ঞানের মীমাংসা বা উত্তর মীমাংসা। উপনিষদ হচ্ছে সে কারণেই ব্রাহ্মণের স্বাভাবিক পরিশেষ। ওর মধ্যেই বেদবিদ্যার অন্ত বা বেদান্ত। অনেক পণ্ডিতেরা এরকম বলেছেন বা তাদের এই অভিমত যে সংহিতার পর ব্রাহ্মণের যুগ, তা আমরা তা মনে করি না। আসলে মন্ত্র ছিল, মন্ত্রের প্রয়োগ ছিল, সেখানে কোনো প্রশ্ন থাকবে না, তত্ত্ব থাকবে না, কোনো জিজ্ঞাসা থাকবে না, এটা তো হতে পারে না। তত্ত্ব জিজ্ঞাসার অনেক উদাহরণ আমরা ঋক্সংহিতার মধ্যেই পাচ্ছি। যেমন, এবং এও বলা হয় যে প্রথমে হচ্ছে ঋগ যুগ, ঋগ্বেদের যুগ, তারপর সামবেদের যুগ, তারপরে যজুর, সবশেষে অথর্ব। এটাও ভুল, এটাও নয়। দেখুন, বলা হয় সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ। ঋক্সংহিতার বুনিয়াদি হচ্ছে সোমযাগ, এ কথা ঠিক।
যথার্থ সব যাগের শ্রেষ্ঠ হচ্ছে সোমযাগ। কিন্তু এই যাগ বা এই সোমযজ্ঞ তো যজুর মন্ত্র ছাড়া হবে না, মন্ত্র ছাড়া হবে না। আর মন্ত্র তো যজুর মন্ত্রে রয়েছে, যজুর মন্ত্র সুতরাং বরাবরই ছিল। আবার যজুর মন্ত্রের সঙ্গে তো ব্রাহ্মণ জড়িয়ে আছে। পরবর্তীকালে যাজ্ঞবল্ক্য তাকে আলাদা করেছেন তার শুক্ল যজুর্বেদে। যজুর্বেদের মধ্যে যে কর্মভাবনা, সেই কর্মভাবনা, সেই মন্ত্র, সেই সাম, সেই ঋক আমরা অথর্ববেদের মধ্যেও পাই। সুতরাং অথর্ববেদ পরবর্তীকালের এটাও বলা যায় না। অথর্ব সংহিতার মধ্যেও সেই একই জিনিস আমরা পাই। সুতরাং মন্ত্র সাহিত্যের মধ্যে এরকম যুগ নির্ণয় করা ঠিক নয়। সবটাই সমান্তরালভাবে পাশাপাশি সেগুলো চলেছে। আরেকটা কথা হয়, বলা হয় যে এই ব্রাহ্মণ সাহিত্য, ব্রাহ্মণের অংশ সেটা কেন হারিয়ে গেল, স্থাণু হয়ে গেল। এটা খুব চমৎকারভাবে তার ব্যাখ্যা করেছেন আচার্য অনির্বাণজি। দেখুন, মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে দুটো। যে মানুষের মধ্যে অনন্ত কৌতূহল, অনন্ত জিজ্ঞাসা এবং সেই জিজ্ঞাসা নিরসনের উদ্যোগ তার মধ্যে রয়েছে, তাই মানুষকে কিন্তু এগিয়ে নিয়ে চলে। মানুষের অগ্রসরের যে ইতিহাস, তার মূলে রয়েছে তার এই অনন্ত কৌতূহল এবং সেই কৌতূহল মেটানো, পরিশ্রম করার তার শক্তি। সেই মানুষই যখন সেই কৌতূহলকে নিবৃত্ত করে, সেই মনন ক্রিয়ার মধ্যে পাশাপাশি আবার একটা আলস্য তার মধ্যে আমরা দেখি, একটা শৈথিল্য স্বাভাবিকইভাবে দুটো পাশাপাশি চলে। যে মানুষ চাকা আবিষ্কার করেছে, যে মানুষ চাকা আবিষ্কার করে তার সভ্যতাকে বহু দূর এগিয়ে নিয়ে গেছে, সেই চাকা আবিষ্কারের ফলেই মানুষ কিন্তু অলস হয়ে গেছে। সে আর হাঁটতে চায় না, পরিশ্রম বিমুখতাও তার একটা স্বাভাবিকই পরিণতি। যে মুহূর্তে আমরা সূত্র সাহিত্যগুলো পেলাম, কর্মের রহস্য যখন সে জানতে পারল এবং কর্মের রহস্যকে সে যখন জ্ঞানকাণ্ডের মধ্যে, জ্ঞানসূত্রের মধ্যে ধরতে পারল, তখন সে আর কর্মের পরিশ্রম, অত বড় বড় যজ্ঞক্রিয়ার ওই পরিশ্রমটুকু সে আর করতে পারল না। অর্থাৎ মানুষের মধ্যে কৌতূহল মেটানোর জন্য পরিশ্রম করার একটা শক্তি তার থাকে এবং সেই কৌতূহল নিবৃত্ত হলে যখন সে জানতে পারে, তখন সে পরিশ্রম বিমুখতা তাকে কিন্তু জ্ঞান কাণ্ডে, অর্থাৎ তার জ্ঞান কাণ্ড তাকে অনেক দিকে দৈহিক পরিশ্রম থেকে বিমুখ করে। তার জ্ঞান চর্চা মানুষকে তার দৈহিক পরিশ্রম থেকে বিমুখ করে, তার মধ্যে একটা শৈথিল্য জাগিয়ে তোলে। সে দেখলো এত বড় বড় যজ্ঞ ক্রিয়ার মধ্যে যে পরিশ্রম আছে, পরিশ্রম করে যে ফল আমরা পাবো, যজ্ঞ ক্রিয়ার মধ্যে দিয়েও আমরা সেই একই ফল পেতে পারি। সুতরাং সেই ব্রাহ্মণের অংশ যজ্ঞ ক্রিয়ার তাৎপর্য নির্ণয়ের সেই পরিশ্রম আর সে করতে পারল না এবং করতে চাইল না, যার ফলে এই ব্রাহ্মণের যে সমস্ত চিন্তাবিদ, যজ্ঞক্রিয়ার যে সমস্ত চিন্তাবিদ মানুষেরা ছিলেন, তারা ধীরে ধীরে হারিয়ে গেলেন। কিন্তু এটা আমরা বলতে পারি না, মানুষের এই চরিষ্ণু সমাজের মধ্যে কিন্তু চিন্তার কোনো রকম বিমুখতা আমরা দেখি না। সুতরাং মানুষের মধ্যে জ্ঞানকাণ্ডীয় ব্রাহ্মণ বা উপনিষদের ধারা অব্যাহত সেখানে রইল। ফলত আমাদের এই সনাতন সমাজ যদি আমরা লক্ষ্য করি, সে আচারে কিন্তু স্থাণু, কিন্তু বিচারে সে চরিষ্ণু। সমস্ত আচারের মধ্যে সে বিচার করে করে সে আচারগুলোকে ক্রমশ ত্যাগ করতে থাকে। এইটা সমস্ত সমাজেরই মধ্যেই আমরা লক্ষ্য করি। ব্রাহ্মণ সাহিত্যের তিনটে ভাগ, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। আমরা আজকে ব্রাহ্মণ অংশ নিয়ে আলোচনা করছি এবং ব্রাহ্মণ
আলোচনা করছি যজুর্বেদ, বিশেষ করে শুক্ল যজুর্বেদ। ব্রাহ্মণ সাহিত্যের উৎস হচ্ছে যজুর্বেদ, এবং এই এটাও বলা হয় যে ব্রাহ্মণ অংশের এই যজুর্বেদের অংশটিকে ব্রাহ্মণ সাহিত্যকে বা বেদকে ধরে রেখেছে কিন্তু এই বৈদিক যজুর্বেদেরা, কারণ তারা কর্মের মধ্যে দিয়ে এই বেদের সমস্ত অংশটাকে, মন্ত্রকে তারা কিন্তু ধরে রেখেছেন। এইটা গুরুত্ব একটা রয়েছে। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ। সমস্ত সংহিতার ব্রাহ্মণ অংশ, এবং সমস্ত ব্রাহ্মণেরই শেষে আমরা একটি কি দুটি উপনিষদ আমরা পাই, ব্রাহ্মণ অংশ পাই। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণকে হচ্ছে শতপথ ব্রাহ্মণ, এবং এই ব্রাহ্মণটি আয়তনে অত্যন্ত বিস্তৃত, বিপুল। 100টি অধ্যায় সেখানে রয়েছে বলে এর নাম হচ্ছে শতপথ। কাহ্ন এবং মাধ্যান্দিন এই ব্রাহ্মণের দুটো শাখা, একটি হচ্ছে প্রাচীন শাখা হচ্ছে কাহ্ন শাখা, তার থেকে একটু নতুন শাখা হচ্ছে মাধ্যান্দিন শাখা। এই মাধ্যান্দিন শাখায় হচ্ছে যাজ্ঞবল্ক্যীয় শাখা, এবং সমগ্র উত্তর ভারতে এই মাধ্যান্দিন শাখাই বেশি প্রচলিত। প্রথম দিকে দুটো শাখার মধ্যে কিছু আলাদা আলাদা আছে, পরবর্তী সময়ে আবার দুটো শাখার মধ্যে একটা সমন্বয় আমরা পাই। কাহ্ন শাখার মধ্যে 17টি কাণ্ড এবং 104টি অধ্যায়। মাধ্যান্দিন শাখার মধ্যে রয়েছে 14টি কাণ্ড এবং 100টি অধ্যায়। এই যে শতপথ ব্রাহ্মণ, এটি এত গুরুত্ব কেন? বলা হয় ঋক সংহিতার মধ্যে ঋষির যে মন্ত্র চেতনা, যে মননের একটা পূর্ণাঙ্গ পরিচয় আমরা পাই, সেটা শতপথ ব্রাহ্মণের মধ্যেও আমরা পাই। শতপথ ব্রাহ্মণের মধ্যেও আমরা পাই সেই মননের একটা বিশাল পরিচয়। পণ্ডিতেরা শতপথ ব্রাহ্মণকে এই জন্য সমস্ত ব্রাহ্মণদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে বিচার করেছে। দেখুন, এই শতপথ ব্রাহ্মণের মধ্যে যে একটা অধ্যাত্ম ভাবনা শুরু হয়েছে, অর্থাৎ ঋক সংহিতার মধ্যে যে অধ্যাত্ম ভাবনার সূচনা ঘটেছে, সেটা সমানভাবে আমরা পাই এই শতপথ ব্রাহ্মণের মধ্যে, এবং এই ব্রাহ্মণের শেষে আমরা পাই বৃহদারণ্যক। শুধু বৈদিক ভাবনা নয়, মানুষের দার্শনিক ভাবনা, মানুষের চিন্তা শক্তি কোন পর্যায়ে পৌঁছতে পারে, তার যে একটা বিশাল ঊর্ধ্বায়ন, তার যে একটা উত্তুঙ্গত শৃঙ্গ শিখরে মানুষের চিন্তা শক্তি পৌঁছতে পারে, তার পরিচয় আমরা পাই এই শতপথ ব্রাহ্মণ এবং এই বৃহদারণ্যক উপনিষদের পাঠ। অর্থাৎ মানুষের বুদ্ধিদীপ্ত প্রজ্ঞান কোন স্তরে উঠতে পারে, তার পরিচয় হচ্ছে এই শতপথ ব্রাহ্মণ এবং বৃহদারণ্যক উপনিষদ। এর মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই: মানুষের চিন্তা শক্তি, যুক্তি, তর্ক এবং দার্শনিকতার একটা প্রাচুর্য সেখানে আমরা অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করি, এবং এটা অনন্য ভাবনা। এই যে বাজসনীয় সংহিতা বা শুক্ল যজুর্বেদ, তার মধ্যে শতপথ ব্রাহ্মণ হচ্ছে মানে বাজসনীয় সংহিতার প্রথম 18টি অধ্যায় ব্যাখ্যা পাচ্ছি আমরা শতপথ ব্রাহ্মণের প্রথম 9টি কাণ্ডের মধ্যে, এবং এই প্রথম 9টি কাণ্ডকেই সব পণ্ডিতেরা এক শতপথ ব্রাহ্মণের একেবারে শিরভূষণ বা সবচাইতে দামি মহার্ঘ বলে মনে করেন। প্রথম কাণ্ডের বিষয়বস্তু হচ্ছে দশপূর্ণমাস যাগ, যা সমস্ত যাগ অর্থাৎ যজ্ঞের আদর্শ, প্রকৃতি বা আদর্শ।
দ্বিতীয় কাণ্ডের মধ্যে আমরা পাচ্ছি অগ্নিহোত্র, পিণ্ড পিতৃযজ্ঞ, দাক্ষায়ণ যজ্ঞ, নবান্ন ইষ্টি, ইষ্টি শব্দের অর্থ যজ্ঞ, এবং চাতুর্মাস্য। তৃতীয় আর চতুর্থ কাণ্ডে রয়েছে সোমযাগ, পঞ্চম কাণ্ডে আছে বাজপেয় এবং রাজস্ব। ষষ্ঠ হতে দশম, 6, 7, 8, 9, 10 এই 5টি কাণ্ড ধরে রয়েছে অগ্নিচয়ন। আসছে এই অগ্নিচয়ন নিয়ে একটু কথা বলতে হবে। একাদশ কাণ্ডে রয়েছে পশুবদ্ধ পঞ্চমহাযজ্ঞ, দশপূর্ণমাসের কিছু অন্যান্য বিধি। দ্বাদশ কাণ্ডে দ্বাদশ সত্র, সংবৎসর সত্র, শ্রোত্রামণি যাগ। ত্রয়োদশ কাণ্ডে রয়েছে অশ্বমেধ, পুরুষমেধ, সর্ববেদ এবং পিতৃমেধ। চতুর্দশ কাণ্ডে রয়েছে প্রবর্গ এবং বৃহদারণ্য। এইগুলো অত্যন্ত, এই নাম এবং প্রত্যেকটির পরিচয় আমাদের দার্শনিক ভাবনার একটা অত্যুজ্জ্বল বিষয়। এই সম্পর্কে যদি আমরা আলোচনা করতে পারতাম, এই পর্বে তো সম্ভব নয়, যদি কখনো সম্ভব হয় আমরা এইগুলোর সম্বন্ধে একটু একটু আলোচনা করব এবং সেখানে দেখব মানুষের প্রজ্ঞা, তার দার্শনিক চর্চা কোন স্তরে উন্নীত হয়েছিল। আমরা বলছি ষষ্ঠ থেকে দশম এই কাণ্ড নিয়ে রয়েছে অগ্নিচয়ন। শতপথ ব্রাহ্মণের প্রায় 1/3 বেশি স্থান অধিকার করে রয়েছে এই অগ্নিচয়ন। দশম কাণ্ডটির নাম হচ্ছে অগ্নি রহস্য। অগ্নিচয়ন প্রাচীন যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং রহস্যময়। জীব জগৎ ব্রহ্মের সাথে, জীব জগতের সাথে ব্রহ্মের, সেই বিরাটের যে একটা ঐক্য, যে একটা সম্পর্ক, তৎ আত্মবোধ, তদাত্মবোধ। তৎ হচ্ছেন তিনি, সেই ব্রহ্ম, তার সাথে জীব জগৎ অর্থাৎ আত্ম, এই আত্মার যে একটা বোধ, একটা অনুভূতি, সেটা খুব সুন্দরভাবে এই যেটা ঔপনিষদিক প্রজ্ঞার অনুভূতির পর্যবসান, সেই তার সূচনাই রয়েছে এই অগ্নিচয়নে। অগ্নি রহস্য কাণ্ডে তার কিছু বিবৃতি পাওয়া যায় এবং সেখানে রয়েছে দার্শনিক ভাবনার অপূর্ব সমাবেশ। এ কারণেই এই অগ্নিচয়ন, এই কাণ্ডটি দার্শনিকতার অর্থাৎ আমাদের এই দর্শন তথা উপনিষদেরও মান্যতা লাভ করেছে। অগ্নিচয়ন হচ্ছে অগ্নিধানের জন্য একটা বেদী নির্মাণ। এই বেদী নির্মাণ হচ্ছে তার ক্রিয়া এবং সেখানে কঠোপনিষদে নচিকেতা যমের কাছে যে অগ্নিচয়নের বিদ্যা চেয়েছিলেন, এটি হচ্ছে সেই বিদ্যা, সেই বিদ্যারই চর্চা এখানে রয়েছে। অগ্নিচয়ন হচ্ছে বস্তুত সেই পরম, সেই বিরাটের বিশ্ব সৃষ্টির একটা রহস্য। এটা জানবেন, মানুষ এবং ঈশ্বর, মানুষ দেবতা ঈশ্বর, পশু স্তর থেকে মানুষের স্তর, পশু স্তরের মধ্যে কোনো মানবিক গুণ নেই। সে কেবল নিজের বেঁচে থাকার জন্যেই বেঁচে থাকে, তার কেবলমাত্র স্বার্থ ভাবনা, নিজে কি করে, শুধুমাত্র নিজে কি করে বেঁচে থাকবে, তার মধ্যে কোনো মানবিক গুণ নেই। এই মানবিক গুণ এবং মান সম্পর্কে যখন হুঁশ যে পশুর মধ্যে জন্মায়, তখন তার পশুত্ব থেকে তার উত্তরণ ঘটে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে সে যখন ঐশ্বর্য, সর্বপ্রকার জ্ঞানে, প্রজ্ঞানে, সামর্থ্যে, শক্তিতে, ঐশ্বর্যে, প্রাচুর্যে সে যখন বড় হয়ে ওঠে, যাকে একেবারে সমস্তগুলো 9টি গুণ তার মধ্যে যখন সম্পূর্ণভাবে জাগরিত, প্রস্ফুটিত হয়ে ওঠে, তখন সে হয়ে ওঠে দেবত্ব। তখন তার মধ্যে
সেই পশুত্ব, মানবত্ব, সে তখন পৌঁছে যায় দেবত্ব। দেবত্বও কিন্তু শেষ ধাপ নয়, তারপরেও আছে ঈশ্বরত্ব। দেবতারাও, একজন দেবপুরুষও, তারও কিন্তু নিরন্তর সাধনা চলে তার পরের ধাপ ঈশ্বরত্বে পৌঁছানোর জন্য, যেখানে সে সমগ্রত্ব লাভ করে। সুতরাং মানুষেরও যেমন যজ্ঞক্রিয়া রয়েছে, তার সাধনা রয়েছে, দেবতারও সে সাধনা রয়েছে। আমরা তো এই পর্বের মধ্যে অগ্নিচয়ন নিয়ে আলোচনা করতে পারবো না, তবে দুটো শব্দ, এই অগ্নিচয়নের দুটো শব্দের নিয়ে একটু আপনাদেরকে ধারণা তুলে দিই, তাহলে আপনারা অন্তত এইটুকু আপনাদের আভাস দিতে পারবো কেন অগ্নিচয়ন এটাকে এত গুরুত্বপূর্ণ, কেন সেটি উপনিষদের মান্যতা লাভ করেছে। এর মধ্যে দুটি শব্দ আছে, একটি হচ্ছে বিসৃষ্টি বা বিসর্গ, আরেকটি হচ্ছে উৎসর্গ। প্রথমে উৎসর্গের কথায় আসে। দেখবেন একজন মানুষ, একটা উদাহরণ দিচ্ছি, একজন লেখক তার সমগ্র মনন, সমগ্র শক্তি, সব কিছুকে নিঃশেষ করে, মনন, তার শক্তি, তার ভাবনা, সব কিছুকে সে নিঃশেষ করে নানাভাবে সে একটি রচনা নির্মাণ করে। তার সেটি জীবনের শ্রেষ্ঠতম রচনা। এই শ্রেষ্ঠতম রচনার মধ্যে সে নিজেকে নিঃশেষিত করে দেয়। একজন শিল্পী যখন সঙ্গীত পরিবেশন করেন, তখন লক্ষ্য করবেন তার মধ্যে দুটো ধারা আছে, একটা পরিবেশনমূলক, একটা নিবেদনমূলক। সে যখন পরিবেশন করছে আমরা বলছি বাহ বেশ, বাহ বেশ, কিন্তু তার এই সঙ্গীত যখন সেটা হয় নিবেদনমূলক, অর্থাৎ যখন সে সঙ্গীতের মধ্যে সে নিজেকে আত্মলয় করে দেয়, নিঃশেষে ভেবে সে আত্মহুতি করে, তার মধ্যে সে নিঃশেষে তদাত্ম হয়ে যায়, লয় পেয়ে যায়, তখন সেই সঙ্গীত হয় তার শ্রেষ্ঠতম সঙ্গীত। সেটা আমরা তাতে আপ্লুত হয়ে যাই। দর্শক এবং পরিবেশক, শ্রোতা এবং শিল্পী তখন আর আলাদা থাকে না, এক অনির্বচনীয় লোকে সে পৌঁছে যায়। সে নিজেও পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে শ্রোতাকেও। ঠিক লেখকও সেরকম, সে আর সমস্ত কিছু দিয়ে সেটা। এবং সেই মহান কীর্তির মধ্যে যখন আমরা সেটাকে পুস্তকাকারে পাই, খুলেই দেখি তার মধ্যে রয়েছে একটি উৎসর্গপত্র। সেখানে সে নিজেকে উৎসর্গ করছে, তার এই কীর্তিকে সে উৎসর্গ করছে, আহুতি দিচ্ছে। সেটা কোনো বিরাট পুরুষকে হতে পারে, কোনো জ্ঞানী পুরুষকে হতে পারে, তার প্রিয়তম বন্ধুকে হতে পারে, আদরণীয় কোনো কাউকে হতে পারে। অর্থাৎ সে তার কোনো প্রাণের সখাকে সেটা সে উৎসর্গ করছে। এই যে উৎসর্গ, আত্মবিলুপ্তের মধ্যে দিয়ে সে কিন্তু সেই বিরাটের কাছে পৌঁছে যায়, আত্মলুপ্ত হতে হয়। আর দেবতা, তার হচ্ছে বিসৃষ্টি, তার যজ্ঞক্রিয়ার মধ্যেও সে বিশেষভাবে বিসৃষ্টি করছে, তারও বিসর্গ আছে। তার ধারাটা কেমন? সে তার কারুণ্য বোধে সে ওপর থেকে নিচে নেমে আসে। যখন অন্যান্য প্রাণীর প্রতি সে কারুণ্য বোধ করে, তখন সে তার নিজের স্তরে সে নিজে এসে নিজেকে তাদের মধ্যে লয় করে। তাই তো তুমি এই যে নেবে আসা, এই যে নেবে আসা, সেখানেই তার শ্রেষ্ঠ। অর্থাৎ দেবতার নেবে আসা আর মানুষের ঊর্ধ্বারোহণ। বিরাট পুরুষ যজ্ঞক্রিয়ার মধ্যে দিয়ে তিনি নেবে আসেন, আর মানুষ সেখানে তার ঊর্ধ্বায়ন ঘটে। মানুষের নিচ থেকে ওপরে ওঠা, আর দেবতার ওপর থেকে নিচে নেবে আসা। এই যে দিব্য জগৎ, তার প্রতীক হচ্ছে একটি বেদী। বেদীটি রচিত হয় একটা পাখির আধারে। আর কেন পাখির আধারে? পাখি হচ্ছে অগ্নির প্রতীক।
অগ্নিচ্ছন্দ হচ্ছে গায়ত্রী। গায়ত্রী পাখি হয়ে গন্ধর্ব লোক থেকে সোম আহরণ করে নিয়ে আসে। আধ্যাত্ম দৃষ্টিতে পাখি হচ্ছে সেই চিদাগ্নি বা জীবাত্মা, যেখানে মানুষের ঊর্ধ্বায়ন এই জীবাত্মা পাখি রূপে সেই সোমলোকে, সেই আনন্দলোকে, সেই মঙ্গলালোকে তার ঊর্ধ্বারোহণ করে। এই অদ্ভুত এই দার্শনিক ভাবনা রয়েছে এই অগ্নিচয়নের মধ্যে। যদি কখনো সম্ভব হয় আমরা এটা নিয়ে আলোচনা করব। শতপথ ব্রাহ্মণে দুজন প্রধান ঋষির কথা আমরা পাই, একজন শাণ্ডিল্য, আরেকজন যাজ্ঞবল্ক্য। শাণ্ডিল্য যাজ্ঞবল্ক্যর থেকে অনেক প্রাচীন। শাণ্ডিল্যের যিনি আচার্য, তার যিনি আচার্য, অর্থাৎ শাণ্ডিল্যের আচার্যের আচার্য হচ্ছেন কুশ্রী। এই কুশ্রীর থেকেই এই ব্রহ্ম এবং আদিত্য দুটো সম্প্রদায় গড়ে ওঠে, এবং এই দুটো সম্প্রদায় অনেক পরবর্তী সময়ে আবার সঞ্জীবী পুত্র, যে সঞ্জীবী পুত্রের কথা আমরা বলেছি, সেখানে আবার এই দুটি ধারা, ব্রহ্মধারা, ব্রহ্ম সম্প্রদায় এবং আদিত্য সম্প্রদায় দুটি আবার মিলে যায়। কুশ্রী থেকে যাজ্ঞবল্ক্য হচ্ছেন পঞ্চম পুরুষ এবং যাজ্ঞবল্ক্য হচ্ছেন আদিত্য সম্প্রদায়, এই কথা আমরা আগেই বলেছি। শাণ্ডিল্য হচ্ছেন ব্রহ্ম সম্প্রদায়, দুজন আলাদা সম্প্রদায়ের। শাণ্ডিল্য হচ্ছেন ব্রহ্ম সম্প্রদায়ের, যাজ্ঞবল্ক্য হচ্ছেন আদিত্য সম্প্রদায়। যে অগ্নি রহস্যের কথা আমরা বললাম, সেখানে আমরা কিন্তু যাজ্ঞবল্ক্যের নাম আমরা পাই না, তার প্রমাণ পুরুষ হচ্ছেন শাণ্ডিল্য। এই মানে এই অগ্নি রহস্য ছাড়া শতপথ ব্রাহ্মণের আর সমস্ত জায়গায় এবং তত্ত্ববিদ্যার সেই যে বৃহদারণ্য, ব্রহ্মবাদের যে বৈদিক তত্ত্ববিদ্যা, তার যে শিরোবিন্দু, সেখানে যাজ্ঞবল্ক্যই প্রধান। এই যে শতপথ ব্রাহ্মণ, এখানে যাজ্ঞবল্ক্যের যে উপস্থিতি এবং যাজ্ঞবল্ক্যের যে মননশীলতা, তার মধ্যে একটা আমরা বিশেষ জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে তার তার্কিক ভাবনা, তার মেধা, একটা তার্কিক ভাবনা। এবং এই তার্কিক ভাবনা আমরা অদ্ভুতভাবে ব্যাসদেবের মধ্যেও দেখি। ব্যাসদেবের মধ্যেও আমরা একটা অনন্য তার্কিক ভাবনা, একটা নতুন পথ নির্মাণ, নতুন ভাবনা, নতুন দিশা আমরা বেদব্যাসের মধ্যে দেখি। ঠিক একই রকমভাবে এই অনন্য তার্কিক ভাবনা আরও বহুমাত্রিকভাবে আমরা পাই যাজ্ঞবল্ক্যের মধ্যে। এই যে তার্কিক ভাবনা, এই তার্কিক ভাবনা যাজ্ঞবল্ক্য কোথার থেকে লাভ করেছিলেন? বলা হয় ব্রাত্যদের কাছ থেকে। ব্রাত্য ভাবনা হচ্ছে এই তার্কিক ভাবনার প্রমাণ পুরুষ, তারা হচ্ছেন এই তার্কিক ভাবনার জনক। ব্যাসদেব এর মধ্যেও এই তার্কিক ভাবনা রয়েছে, যাজ্ঞবল্ক্যের মধ্যেও এই প্রবল তার্কিক ভাবনা, তর্ক ভাবনা, একটা নৈয়ায়িক ভাবনাও আমরা তার মধ্যে পাচ্ছি। এই ভাবনাটাই আমরা পাচ্ছি ব্রাত্যদের মধ্যে। ব্রাত্যদের নিয়ে আমরা আলোচনা করিনি, আগামী পর্বে আমরা এই ব্রাত্যদের কথা আসতেই হবে। এবং এই শতপথ ব্রাহ্মণের মধ্যে যত অনন্য ভাবনা রয়েছে এবং আমাদের এই যে তত্ত্ববিদ্যার শিরোবিন্দু বৃহদারণ্যক, এই বৃহদারণ্যকের মধ্যে যত তার্কিক অনুষ্ঠান আমরা দেখি, বিভিন্ন তর্ক সভা, যেখানে যার প্রধান পুরুষ এই যাজ্ঞবল্ক্য, যেটা যাজ্ঞবল্ক্যের একটা বৈশিষ্ট্য, এইটি রয়েছে। এই তার অবদান হচ্ছে এই ব্রাত্যরা। এই ব্রাত্য সম্পর্কে আমরা আসব আগামী পর্বের আলোচনায়। শতপথ ব্রাহ্মণের মধ্যে আমরা দেখি আরেকটা নতুন জিনিস, খুব ভালো করে লক্ষ্য করবেন। এই জায়গায়
এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, এই এই বিষয়টিও আপনারা লক্ষ্য করবেন ব্যাসদেবের মধ্যে আছে, এই বিষয়টিও আমরা পাব এই যাজ্ঞবল্ক্যের মধ্যে, এবং এই বিষয়টিও আমরা পাব পরবর্তী যুগে শঙ্করাচার্যের মধ্যে। শতপথ ব্রাহ্মণ বৈদিক সভ্যতাকে পূর্ব দিকে প্রসারিত করেছে, প্রসারিত বিস্তৃত হবার একটা উল্লেখ আমরা শতপথ ব্রাহ্মণের মধ্যে পাই। একটা আখ্যায়িকার মধ্যে রয়েছে বিধেগ মাধবের কথা। বিধেঘ মাধব, বিধেঘ হচ্ছে আমাদের এই যে বিদেহ, বিদেহ দেশ, তার পূর্ব নাম হচ্ছে বা প্রাচীন নাম হচ্ছে বিদেঘ। অর্থাৎ বিদেঘ হচ্ছে, বিদেঘ হচ্ছে বিদেহ দেশের প্রাচীন নাম, এবং এই বিদেহ দেশের রাজাই হচ্ছেন জনক। এই জনকের সভায় আমরা যাজ্ঞবল্ক্যকে বিশেষভাবে পাই। তো এই যে বিধেগ মাধব, মাধব বা পরবর্তীকালে মাধব হয়েছেন, বিদেহ মাধব, বিধেঘ মাধব থেকে বিধেগ মাধব এই শব্দটি এসছে। বলা হচ্ছে এই শতপথ ব্রাহ্মণে এই বিধেঘ মাধব তিনি বৈশ্বানর অগ্নিকে মুখে ধারণ করতেন। মুখে ধারণ করতেন মানে তিনি বৈশ্বানর অগ্নি, অর্থাৎ এই বেদকে, এই সম্পূর্ণ বেদ তার ঠোঁটস্থ ছিল, তার জিহ্বার মধ্যে ছিল। তিনি এই বেদকে ধারণ করেছিলেন তার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে। এবং ঋষি গৌতম রাহুগণ, ঋষি গৌতম রাহুগণ, এই গৌতম থেকে পরবর্তীকালে আমরা পাই গৌতম। পরবর্তী রচনার মধ্যে আমরা পাবো গৌতম, তার আদি নাম হচ্ছে গৌতম, গৌতম রাহুগণ, যার থেকে আমরা পাই গৌতম রাহুগণ। গৌতম, এই গৌতম রাহুগণ ছিলেন বিধেগ মাধবের প্রধান পুরোহিত বা তার পুরোহিত। বিধেগ মাধবের মুখ থেকে এই অগ্নি ছড়িয়ে পড়ল বা বেদ ছড়িয়ে পড়ল সমগ্র পূর্ব ভারতে। এই নিয়ে একটা চমৎকার কাহিনী আছে, এই কাহিনীটি আমাদের আজকে আলোচনা করে এই পর্ব শেষ করব। এবং এখানেই যাজ্ঞবল্ক্যেরও আমরা একটা অনন্য দিক আমরা পাচ্ছি, যাজ্ঞবল্ক্যের উপস্থিতি আমরা পাচ্ছি। এই কথা, এই কাহিনী না জানলে আমরা যাজ্ঞবল্ক্যকে খুঁজেই পাব না। যাজ্ঞবল্ক্যের জিওগ্রাফিক্যাল প্রেজেন্স, তার উপস্থিতির অংশটা, তিনি যে স্থানে থাকতেন, যে স্থানে তার চলন, তার সমস্ত কর্ম ক্রিয়া, তার যাবতীয় যা কিছু, যে স্থান, এই স্থানটা কিভাবে গড়ে উঠল সেই ইতিহাস রয়েছে এই শতপথ ব্রাহ্মণে। অপূর্ব সেই ইতিহাস, শুনুন। তো বিধেগ মাধব তিনি, তার মুখ থেকে শতপথ ব্রাহ্মণ বলছে অগ্নি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। অগ্নি মানে জ্ঞান, তা সারা পৃথিবীতে সর্বদিকে ছড়িয়ে পড়ল, বিশেষ করে পূর্ব দিকে। মাধব তখন ছিলেন সরস্বতী তীরে, এবং আমরা জানি সরস্বতী নদী ছিলেন সেই সময় প্রধান নদী, এবং সেই সরস্বতী নদীর অববাহিকায় সমস্ত বড় বড় যজ্ঞ ক্রিয়া, বেদ ও চর্চা হতো। সমস্ত বড় বড় ঋষিরাই ছিলেন, কারণ এই নদীকে আশ্রয় করেই সভ্যতা গড়ে ওঠে, এবং সেই সভ্যতার মধ্যেই জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়। তো বৈশ্বানর অগ্নি সেখান থেকে যেন বলছে, শতপথ ব্রাহ্মণ কি চমৎকার করে বলছে, এই সবই হচ্ছে একটা কাব্য ভাবনা। বেদকে বলা হয় পৃথিবীর কবিতা। বলছেন এই বৈশ্বানর অগ্নি বিধেগ মাধবের মুখ থেকে স্ফুরিত হয়ে সমস্ত পৃথিবীকে দগ্ধ করতে করতে চলল পূর্ব দিকে। অর্থাৎ পূর্ব দিকে বৈদিক সংস্কৃতির একটা বিস্তার ঘটল বিধেগ মাধব এবং তার পুরোহিত গৌতম রাহুগণের মাধ্যমে।
এটাই হচ্ছে এর তাৎপর্য। মাধব আর গৌতম তার পেছন পেছন, অর্থাৎ দুজনেই এই বৈদিক সংস্কৃতিকে পূর্ব দিকে এগিয়ে নিয়ে গেলেন। সেকালে বলা হতো যে পূর্ব দিকে তোমরা, যে সরস্বতী নদীর পূর্ব দিকে যাওয়া নিষেধ ছিল বৈদিক ব্রাহ্মণদের, কারণ পূর্ব দিকে কোনো বৈদিক সংস্কৃতি গড়েই ওঠেনি। যেমন আমরা দেখেছি, আমাদের অন্যান্য আলোচনায় আমরা বলেছি, দক্ষিণে বিন্ধ্যাচল পর্যন্ত ছিল বৈদিক সংস্কৃতির প্রসার। তারপর অগস্ত্য এই বিন্ধ্যাচল অতিক্রম করে সমগ্র দক্ষিণ ভারতে বৈদিক সংস্কৃতি ছড়িয়ে দিয়েছিলেন। সেরকমভাবে এই পূর্ব দিক ছিল বৈদিক চর্চাকারীদের, বৈদিক ব্রাহ্মণদের বারণ ছিল, তোমরা পূর্ব দিকে এসো না, পূর্ব দিকে তোমরা আসবে না, কারণ সেখানে বৈদিক কোনো সংস্কৃতি নেই। এই বৈদিক সংস্কৃতিকে যেমন অগস্ত্য দক্ষিণ দিকে বৈদিক সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছেন, সেরকম বিদেহ মাধব এবং গৌতম তারা এই বৈদিক সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছেন পূর্ব দিকে, পূর্ব সরস্বতী নদীর পূর্ব দিকে এবং সেই বৈদিক সংস্কৃতি এসে উপস্থিত হলো সদানিরাতে। এই সদানিরা মানে জল, জল, এটা একটা নদীর নাম। এই প্রাচীন নদী হচ্ছে বর্তমান গণ্ডকী নদী, যা বর্তমান পাটনার কাছে। তার মানে উত্তর ভারত থেকে এই সংস্কৃতি পূর্ব ভারতে ছড়িয়ে এলো আমাদের এই পাটনা, বিহার পাটনা পর্যন্ত, সেটা এলো এই গণ্ডকী নদীর কাছে। এই জন্য অনেক ব্রাহ্মণ তারপরে এরা সদানিরার পূব দেশে এখানে এসে বাস করতে, তারপরে তারা আর কিন্তু এগোতেন না, কারণ সেখানে আর এই বৈদিক সংস্কৃতি যায়নি। সদানিরা পার হয়ে তারা আর কিন্তু সেখানে পৌঁছে যেত না। পরবর্তী সময়ে ব্রাহ্মণেরা সেখানে এসে দেশটাকে অগ্নিশুদ্ধ করলেন এবং চাষের জন্য উপযুক্ত করলেন। অগ্নিশুদ্ধ মানে বৈদিক সংস্কৃতির প্রসার করলেন এবং সেখানে কৃষিবিদ্যার প্রসার করলেন। নদীর ওপারে যদি কৃষি ব্যবস্থা ঘটতে পারে, তাহলে পূব দিকেও যদি নদীর ধারা থাকে, সেখানেও অবশ্যই সেখানে আমরা পাবো কৃষি সভ্যতা হয়। এবং তার অনেক পরবর্তী সময়ে আমরা দেখব গঙ্গা আনয়ন করেছেন খাল কেটে সাগর, অসমঞ্জ, ভগীরথ। এই যে তারা গঙ্গার একটা ধারাকে পূর্ব ভারত থেকে নিয়ে এসে একেবারে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিয়ে দিলেন, তার অর্থ হচ্ছে এখানে কোনো নদী ছিল না বলে, নদী না থাকলে কোনো সভ্যতা গড়ে ওঠে না। কোনো সভ্যতা অর্থাৎ কোনো কৃষি ব্যবস্থা ইত্যাদি সভ্যতা যদি না গড়ে ওঠে, তাহলে সেখানে কোনো জ্ঞান চর্চা হতে পারে না। নদী থাকলেই তো সেখানে কৃষি ব্যবস্থা, খাদ্য সহজলভ্য হবে, সেখানেই তখন সংস্কৃতি চর্চা হবে, সেখানেই জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে। সুতরাং এই গঙ্গা আনয়নের একটা প্রয়োজন ছিল এবং এই গঙ্গা আনয়নের তাৎপর্য হচ্ছে বৈদিক সভ্যতারও একটা প্রসার ঘটল। তাহলে আমরা এখানে দেখছি এই সদানিরার পারে দুটো সভ্যতা গড়ে উঠল, দুটো প্রধান সভ্যতা হলো, একটা হলো কৌশল আর একটা হলো বিদেহ। এই কৌশলই হচ্ছে আমাদের বৃহত্তর সেই অযোধ্যা, সাকেত এবং শ্রাবস্তি, যার তিনটি প্রধান অঞ্চল। আর এই কৌশলেই জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র। অনেক পরবর্তী সময় রামচন্দ্র এসছেন। আর বিদেহ, এই বিদেহ হচ্ছে যেখানে আমরা পাচ্ছি বিদেহতে রাজা জনককে, যেখানে আমরা পাচ্ছি সীতাকে জনক, এবং সেই বিদেহের সব রাজাদেরকেই বলা হতো জনক।
এবং এই এরকমই এক জনকের সবাই আমরা পাচ্ছি যাজ্ঞবল্ক্যকে। সুতরাং মাধব সদানীরার ওখানে উপনিবেশ স্থাপন করেছেন, তিনি বৈদিক সংস্কৃতির আমদানি করেছেন এবং মূলত বৈদিক সংস্কৃতির মূল জায়গা ছিল কুরু পাঞ্চাল। সেখানে সমস্ত বৈদিক ব্রাহ্মণ, বড় বড় বৈদিক যজ্ঞ, বৈদিক ক্রিয়া হয় এবং নতুন ভাবনায় এটা কিন্তু বহমান হয়ে এগিয়ে আসে নতুন একটা জায়গায়, নতুনভাবে বৈদিক সংস্কৃতির প্রসার হয়। সেখানে একটা নদীর ধারার মধ্যে সরস্বতীর অপর পারে সদানীরা, এবং সেখানে আমরা দুটি বিশাল প্রতিষ্ঠান পাই। রাজশক্তিরও সেখানে উত্থান ঘটে, জ্ঞান বিজ্ঞান চর্চারও সেখানে হয়, বৈদিক সভ্যতারও সেখানে প্রসার হয়। সেখানে আমরা পাই পরবর্তী সময়ে শ্রীরামচন্দ্রকে কৌশলে এবং জনক, মহারাজ জনককে, বিভিন্ন জনক, তারই এক জনকের সবাই আমরা অনেক পরবর্তীকালে সেখানে পাচ্ছি যাজ্ঞবল্ক্য। এই যাজ্ঞবল্ক্যও এসেছেন তাহলে কুরু পাঞ্চালের বা সেই প্রাচীন, এই জায়গাটা বুঝুন, প্রাচীন কোনো আর্যায়ন শক্তির স্থানে নয়, তার উন্মেষ ঘটেছে। যাজ্ঞবল্ক্যের বিচরণ স্থল হচ্ছে একটা নবীন, একটা নতুন সংস্কৃতির, একটা নতুন রাজ্যে, নতুন প্রতিষ্ঠা, সেখানে নতুন ভাবনা, নতুন চিন্তার দোত। আর এই সদানীরার পরে যে পূর্ব প্রান্ত রয়েছেন সেখানে কারা থাকতেন? সেখানে থাকতেন ব্রাত্যরা। এই ব্রাত্যরা কারা? তাদের কি সংস্কৃতি, তাদের কি ধারা, সেটা নিয়ে আমরা আসবো আগামী করব। ব্রাত্র সংস্কৃতির সঙ্গে ব্রাহ্মণ্য সংস্কৃতির মেলবন্ধনে যে একটা দার্শনিক চিন্তাধারার উদ্ভব ঘটেছিলেন, তাকে অনেক পরে এক বিশিষ্ট রূপ দিয়েছিলেন বিদেহের যাজ্ঞবল্ক্য এবং জনক। মনে রাখবেন, এই যে দক্ষিণের নতুন বৈদিক সংস্কৃতি, সেই বৈদিক সংস্কৃতিরও আরেকটা নতুন রূপ দান করেছেন, নতুন রূপ। বৈদিক সংস্কৃতি একটা নতুন ধারার রূপ দিয়েছিলেন অনেক পরবর্তীকালে আচার্য শঙ্কর। তারপর তার সেখান থেকে আমরা এই দক্ষিণে বহু চিন্তাবিদ, বৈদিক বেদান্তের পণ্ডিতদেরকে আমরা নতুন নতুন বিভিন্ন ধারার পণ্ডিত, নতুন নতুন দর্শনকেও আমরা সেখানে পাই। এই যে যাজ্ঞবল্ক্যের সাথে এইখানে ব্যাসের মিল আছে, তিনি একটা নতুন স্থান, তিনি গঙ্গার একটা নতুন স্থান কুরুক্ষেত্রের, সেখানে ব্যাসের প্রভাব। যাজ্ঞবল্ক্যের প্রভাব হচ্ছে আবার এই সদানীরার এই নতুন একটি স্থানে, বিধের একটা নতুন স্থানে, যেখানে ব্রাত্য সংস্কৃতি এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির একটা অদ্ভুত দার্শনিক মিল, একটা চিন্তাধারার একটা বৈশিষ্ট্য আমরা সেখানে পাচ্ছি যাজ্ঞবল্ক্য এবং জনকের মধ্যে দিয়ে। এবং তারই একটা জের আজও আমরা পাই আমরা এই বাংলার সংস্কৃতির মধ্যে দিয়ে। এই বাংলার সংস্কৃতি হচ্ছে ব্রাত্য সংস্কৃতি। এই ব্রাত্য সংস্কৃতি নিয়ে আমরা জানব প্রথমে আগামী পর্বে, তারপর আমরা আবার আসব যাজ্ঞবল্ক্যের মধ্যে। সেখানে এই সংস্কৃতির মধ্যেই আমরা দেখব এই ব্রাত্য সংস্কৃতি কীভাবে যাজ্ঞবল্ক্যকে পুষ্ট করেছে এবং যাজ্ঞবল্ক্যের দ্বারা এই সংস্কৃতিও কীভাবে পুষ্ট হয়েছে, এইটা আমাদের জানতে হবে। এবং সেখানেই আমরা যাজ্ঞবল্ক্যের একটা নতুন পথ, নতুন চেহারা, নতুন রূপ আমরা সেখানে, নতুন প্রজ্ঞার একটা অনন্য রূপ আমরা পাব। আর সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই বাংলার, এই পূর্ব ভারতের অতীত পরিচয়কেও আমরা পাব। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।